অবশেষে দেশে ফেরার সিদ্ধান্তই নিলেন শেখ হাসিনা। আসন্ন নির্বাচনে শেখ হাসিনাকে অংশগ্রহণে বাধা দেওয়ায় এবং সম্প্রতি আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর অন্যায় অত্যাচারের ঘটনায় শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূস তার সমস্ত অন্যায়ের সীমা লঙ্ঘন করে ফেলেছে। তার মিডল ক্লাস ডিজাইনের অংশ হিসেবে স্বাধীন দেশের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। দেশে ফিরতে আমার যত বড়ই বাধা আসুক, আমি সেটি মোকাবেলা করতে প্রস্তুত। যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি এখনো ভারতে অবস্থানরত, বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং তার দল রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে স্বাভাবিক প্রশ্ন হতো, আপনি কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা। কিন্তু প্রশ্নটা সে পথে যায়নি। G24 ঘন্টা জানতে চেয়েছে দেশে ফেরার পর কি করবেন, যার মানে দাঁড়ায় একটাই, ধরেই নেওয়া হয়েছে ফিরছেন শেখ হাসিনা। এই বাংলাদেশ তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ে ফেলেছে। আর মাত্র কয়েক মাস, তারপরেই দেখবেন যে তারা নিজেদের খোঁড়া কবরেই নিজেরা ঘুমিয়ে পড়েছে। এটাই হবে। এরা যত বেশি রেডিকালাইজড হবে, যত বেশি মৌলবাদীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ধ্বংসযজ্ঞ চালাবে, তত তাড়াতাড়ি এই গোটা বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে চ্যাম্পিয়ন জালিয়াত বলে যে ধৃষ্টতা দেখিয়েছেন, তা কেবল দুর্ভাগ্যজনক নয়, বরং এটি ইতিহাসের অন্যতম বড় প্রহসন। একজন নোবেল বিজয়ী, যিনি কিনা বিপ্লবের দোহাই দিয়ে মসনদে বসেছেন, ক্ষমতা দখল করেছেন, তিনি তার নিজের গদি রক্ষা এবং ব্যর্থতা ঢাকতে পুরো 18 কোটি মানুষকে অপমানিত করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করলেন না। অথচ আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজেকে দেখতে পেতেন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানচিত্রে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় এবং 1 নম্বর জালিয়াতটি তিনি নিজেই। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই প্রশ্নটা শুধু একটি সাক্ষাৎকারের শুরু নয়, এটা একটা রাজনৈতিক ইঙ্গিত। এরপর শেখ হাসিনা যা বললেন, ভারত, বিএনপি, জামায়াত, ডক্টর ইউনূস, নির্বাচন এবং আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে, তা আর কোনো সাধারণ বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যৎ রাজনীতির এক স্পষ্ট রূপরেখা। এই সাক্ষাৎকার কি শেখ হাসিনার ফেরার প্রস্তুতির বার্তা, নাকি বিএনপির জন্য নতুন এক মেরুকরণের সংকেত? চলুন বিশ্লেষণে যাই, খুঁজে দেখি প্রশ্নের ভেতরের রাজনীতি। এই সাক্ষাৎকারে সবচেয়ে অস্বাভাবিক বিষয়টা ছিল প্রশ্নের ধরন, কারণ যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি এখনো ভারতে অবস্থানরত, বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং তার দল রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে স্বাভাবিক প্রশ্ন হতো, আপনি কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা। কিন্তু প্রশ্নটা সে পথে যায়নি। G24 ঘন্টা জানতে চেয়েছে দেশে ফেরার পর কি করবেন, যার মানে দাঁড়ায় একটাই, ধরেই নেওয়া হয়েছে ফিরছেন শেখ হাসিনা। এখান থেকেই শুরু হয় সন্দেহ, এটা কি নিছক সাংবাদিকতা, নাকি কোনো বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব? শেখ হাসিনার অবস্থান কি, অবসর না প্রস্তুতি? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা কোনো দ্বিধা রাখেননি। তিনি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর তার অগ্রাধিকার কি হবে। তিনি দাবি করেছেন, প্রথমত দেশের সাংবিধানিক শাসন ভেঙে পড়েছে, আইনের শাসনের বদলে চলছে মব রাজনীতি, অর্থনীতি স্থবির, বিনিয়োগ বন্ধ, কর্মসংস্থান সংকুচিত, সংখ্যালঘুরা আতঙ্কে। এই অবস্থার সমাধান হিসেবে তিনি আবারও জোর দিয়েছেন সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি বলেছেন সেই নির্বাচনে ফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে, সরকারের থাকুক বা বিরোধী দলে, দুভাবেই। এটা স্পষ্ট করে দেয় তিনি এখনো নিজেকে রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই দেখছেন, অবসরপ্রাপ্ত নেতা হিসেবে নয়। বিএনপির প্রতি নরম বার্তা। এরপরে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি ও তারেক রহমান কি বিশ্বাসযোগ্য? এখানে শেখ হাসিনার সুর ছিল লক্ষণীয়ভাবে নরম। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বী, এক দল সরকারে থাকলে অন্য দল বিরোধী দলে, এটাই গণতন্ত্র। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ অর্থহীন। তিনি এও বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে বসতেও প্রস্তুত। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন বিএনপি মাঠে জামায়াত এবং এনসিপির আক্রমণ, বিদ্রোহী প্রার্থীদের সংঘাত, আন্তর্জাতিক পর্যবেক্ষকের সামনে অভিযোগ, পাল্টা অভিযোগ সহ একাধিক চাপে আছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার নরম ভাষা একটি রাজনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারা মূল প্রতিপক্ষ?
সাক্ষাৎকারে শেখ হাসিনা সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন জামায়াত ও এনসিপি এবং এই শক্তিগুলোর পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। লক্ষ্য করার মতো বিষয়, এই তালিকায় বিএনপি নেই, অর্থাৎ শেখ হাসিনার আঁকা শত্রু মিত্রের মানচিত্রে মূল সংঘাতের রেখা এখন একদিকে ডক্টর ইউনূস সরকার এবং জামায়াত আর এনসিপি বনাম বাকি রাজনৈতিক শক্তি। আওয়ামী লীগ পুনর্গঠন ভবিষ্যতের রূপরেখা। শেখ হাসিনা স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কোনো পরিবার ভিত্তিক দল নয়, এটি একটি গণভিত্তিক রাজনৈতিক সংগঠন। তবে বর্তমান সংকট দেখিয়ে দিয়েছে দলের সংস্কার দরকার। নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ রাখতে পারে, শহর ও গ্রামের তরুণদের সমস্যা বোঝে, শুধু আনুগত্য নয় রাজনৈতিক সক্ষমতাও আছে, এমন ব্যক্তিদের তিনি খুঁজছেন। কিন্তু সবকিছুর পর শর্ত একটাই, দল নিষিদ্ধ, সমর্থকরা গ্রেপ্তার, সদস্যপদই যখন অপরাধ, সেই অবস্থায় সংস্কার সম্ভব নয়। অর্থাৎ তিনি আগে চান রাজনৈতিক মাঠ খুলতে, তারপর দল নতুন করে সাজাতে। ইউনূসের ক্ষমতায় আসার ইতিহাসটাই শুরু হয়েছে এক সুপরিকল্পিত জালিয়াতি দিয়ে। গত বছরের আগস্ট মাসে সেনা সমর্থিত একটি অভ্যুত্থান পরিস্থিতিতে তিনি প্রধান উপদেষ্টার পদে বসেন। তার এই দখলদারিত্বকে বৈধতা দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রেফারেন্স বা মতামতের দোহাই দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল সংবিধানের ১০৬ ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারেন। কিন্তু সমস্যাটি শুরু হয় সেই রেফারেন্সের অস্তিত্ব এবং ব্যাখ্যা নিয়ে। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের কোনো কপি নেই, সেটা রাষ্ট্রপতি আমাদের জানিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় অনেক আইনজীবী, এমনকি অনেক সাংবাদিক, অনেক অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ অভিযোগ তুলেছেন যে সেই রেফারেন্সের বয়ান ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। সুপ্রিম কোর্টের একটি বিভাগ কখনোই অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেনি, বরং সীমিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলেছিল। আরও গুরুতর অভিযোগ হচ্ছে সেই রেফারেন্সের স্বাক্ষরিত কপিটি আদৌ প্রকাশ করা হয়নি, এমনকি এটির অস্তিত্ব আছে কিনা কেউ জানে না। বিচারপতিদের স্বাক্ষর জালিয়াতির গন্ধ আমরা জানি। বিচারপতিরা তখন সেনাবাহিনী তত্ত্বাবধানে ছিল, প্রধান বিচারপতি তো ছিলেনই, কে সাইন করলো সেটা। সুতরাং এই জাল দলিলের উপর ভিত্তি করে সংবিধানের অপব্যাখ্যা করে ইউনূস ক্ষমতার কেন্দ্রে বসে আছেন। একজন গ্লোবাল প্লেয়ার হিসাবে তার পরিচয় দেন তিনি, নোবেল বিজয়ের মর্যাদা তিনি দাবি করেন। সবকিছুকে কাজে লাগিয়ে এই সাংবিধানিক জালিয়াতিকে তিনি প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছেন। ক্ষমতায় বসে ইউনূস তার দ্বিতীয় এবং সুস্পষ্ট জালিয়াতির কারবার শুরু করেন, যা হলো তার নিজের বিরুদ্ধে থাকা শত শত কোটি টাকার কর ফাঁকির মামলাগুলো দ্রুত মিটিয়ে নেওয়া। গ্রামীণ কল্যাণ নামক তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর কর্তৃপক্ষের ৬৬৬ কোটি টাকার কর দাবির মামলাটি সবচেয়ে আলোচিত। হাইকোর্ট এক পর্যায়ে প্রতিষ্ঠানটিকে এই টাকা দিতে বাধ্য করার রায় দিয়েছিলেন, কিন্তু সেই রায় পরে প্রত্যাহার করে নেওয়া হয় এই যুক্তিতে যে রায়দানকারী বেঞ্চের একজন বিচারপতি আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন। বিস্ময়কর ব্যাপার হলো, মামলাটি দীর্ঘদিন শুনানি হওয়ার পর হঠাৎ এই বিষয়টি সামনে আসে। ফলাফল কি দাঁড়ালো? ইউনূসের বিরুদ্ধে শত শত কোটি টাকার কর দাবি ঝুলন্ত অবস্থায় থেকে গিয়েছিল এবং তিনি একটি বিশাল আর্থিক দায় থেকে মুক্তির পথে এগিয়ে গিয়েছিলেন। এটিকে কর ফাঁকির জালিয়াতিতে মানে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু বলা যায় না। একইভাবে শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার জামিনের মেয়াদ বাড়ছে বা বেড়েছে এবং ক্ষমতায় বসে তিনি এগুলো করেছেন। সব মামলা তুলে ফেলেছেন তার। কোনো নাগরিকের পক্ষে মানে সাধারণ নাগরিকের পক্ষে এত দ্রুত এতগুলো মামলা তুলে ফেলা সম্ভব নয়। এখানেই তো ক্ষমতার জালিয়াতিটা স্পষ্ট। তৃতীয় এবং সবচেয়ে নির্মম জালিয়াতি তিনি করেছেন জাতির সঙ্গে, জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে। গত 18 মাস ধরে যে সরকারটি তিনি পরিচালনা করেছেন তা দেশের ভেতর গভীর সংকটের মুখে কোনো কার্যকর সংস্কার বা পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে, বরং তরুণদের দিয়ে তিনি নানা কিছু করিয়ে নিয়েছেন, দল খুলিয়েছেন। এখন তিনি তাদেরকে ক্ষমতায় আনতে চাইছেন। মানে তিনি বলছেন সরকারের কাজ সেবা পৌঁছে দেওয়া, কিন্তু তার শাসনামলেই স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে, আহত মানুষেরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা, স্বাস্থ্য সংকটের মধ্যেও স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ, স্বজনপ্রীতি এবং অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। তিনি গ্লোবাল প্লেয়ার হওয়ার দাবি করেন, কিন্তু তার আমলে বাংলাদেশের পাসপোর্টের অবস্থা নিচে নামতে 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 একদম বিশ্বাসযোগ্যতার মানে শেষ পর্যায়ে চলে গেছে, যা তিনি নিজেই বলেন। অর্থাৎ যে জালিয়াতির সমাধান তিনি আনবেন বলে ক্ষমতা দখল করেছিলেন, সেই জালিয়াতি তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং বাড়িয়েছেন। ভাঙা রাষ্ট্র এবং আহত জাতির আকাঙ্ক্ষাকে তিনি ব্যবহার করেছেন কেবল নিজের এবং নিজ গোষ্ঠীর আইনি এবং আর্থিক সুবিধা নিশ্চিত করতে। ইউনূসের চতুর্থ জালিয়াতিটা বলি, তিনি একটি পুরনো এবং ধূর্ত রাজনৈতিক কৌশল ব্যবহার করছেন, ক্ষমতাসীন হয়েও নিজের প্রতিষ্ঠান এবং ব্যবস্থার নিন্দা করে জনসাধারণের সহানুভূতি আদায় করে। লোকটা তো চেষ্টা করছে, কিন্তু এই ব্যবস্থা, এই লোকগুলো এমন ধারণা তৈরি করার চেষ্টা করছেন, এর মাধ্যমে তিনি দায় এড়াতে চাইছেন। কিন্তু বাস্তবতা হলো শিক্ষা এবং দীর্ঘকালের শাসনযন্ত্রকে দুর্বল করে তিনি যে ভিতর থেকে নষ্ট হয়ে যাওয়া জনগোষ্ঠীর কথা মনে করিয়ে দেন বারবার, সেই পরিস্থিতি তৈরি করতে নিজের দীর্ঘকালের অবস্থান এবং ভূমিকাও দায়ী। তিনি জনগণকে সুন্দর বুলি নির্মাতা হিসেবে ব্যবহার করেছেন, তাদের আকাঙ্ক্ষাকে 3-0 মতো ফাঁপা স্লোগানে পরিণত করেছেন, কিন্তু ন্যায্যতা, সুশাসন বা সুবিচারের কোনো কিছুই তিনি দিতে পারেননি গত 1.5 বছরে। সুতরাং যখন ইউনূস বলেন বাংলাদেশিরা জালিয়াতিতে চ্যাম্পিয়ন, তখন উল্টো বলতে হয় সর্বশ্রেষ্ঠ জালিয়াতি তিনি নিজেই। সাংবিধানিক দলিল জালিয়াতি করে ক্ষমতা দখল, রাষ্ট্রীয় মেশিনারি ব্যবহার করে নিজের শত শত কোটি টাকার কর ফাঁকির মামলা থেকে নিজেকে অব্যাহতি দেওয়া, জাতির ত্যাগ এবং সংকটকে পুঁজি করে নিজের অবস্থান পাকাপোক্ত করা, সর্বোপরি জাতির চরিত্রে কালিমা লেপন করে নিজের অপরাধ এবং ব্যর্থতা ঢাকা। এই হচ্ছে ইউনূসের জালিয়াতির বহুমুখী চিত্র। কিন্তু সবচেয়ে বড় কঠিনটা তো বলেই নাই,
গণভোটের নাম করে এই যে তিনি একটা জালিয়াতি তৈরি করছেন এবং মানুষকে অন্ধকারে রেখে হ্যাঁ ভোটে বাধ্য করছেন, এর চেয়ে বড় জালিয়াতি আর কি হতে পারে বলেন? আর জাতীয় নির্বাচনের কথা বলছেন, তিনি দিচ্ছেন আসলে গণপরিষদ নির্বাচন। তো জাতীয় নির্বাচনের কথা বলে গণপরিষদ নির্বাচন করাটা জালিয়াতি নয়? তিনি ক্ষমতা জাল করে দখল করেছেন, কর ফাঁকি দিয়ে অর্থ লুট করেছেন, শাসনকালে জালিয়াতি করছেন, মানে বাড়িয়েছেন। জাতি যে রক্ত দিয়ে সুশাসন চেয়েছে তাদের সঙ্গে তিনি 3-0 দিয়েছেন, শূন্য সুশাসন, শূন্য বিচার, শূন্য উন্নয়ন। এটি তার নিজের জাতির সঙ্গে সবচেয়ে বড় জালিয়াতি। যে ব্যক্তি নোবেল পেয়েছে শান্তির জন্য, তিনি দেশকে অশান্তিতে ডুবিয়েছেন। তার মতো জালিয়াত আর কে বলুন তো? জাতি নয়, ইউনূস নিজেই 1 নম্বর জালিয়াত এবং তার কর্মকাণ্ড তা প্রমাণ করে। প্রশ্ন হলো, এই জালিয়াতির রাজত্বের সবচেয়ে বড় জালিয়াতটা কে? যে মানুষ নিজের জাতিকে অপমান করে ক্ষমতা টিকিয়ে রাখেন, সে নিজেই যে ঐতিহ্যের সবচেয়ে বড় জালিয়াত। আর সেই জালিয়াতটির নাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার কোনো সন্দেহ নেই তাতে, আপনার আছে? এই বাংলাদেশ তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ে ফেলেছে। আর মাত্র কয়েক মাস, তারপরেই দেখবেন যে তারা নিজেদের খোঁড়া কবরেই নিজেরা ঘুমিয়ে পড়েছে। এটাই হবে। একেবারে আমার কথা বিশ্বাস না হলে লিখে রাখুন, নোট করে রাখুন, সেভ করে রাখুন আজকে যে কথাগুলো বলবো। এরা যত বেশি রেডিকালাইজড হবে, যত বেশি মৌলবাদীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ধ্বংসযজ্ঞ চালাবে, তত তাড়াতাড়ি এই গোটা বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। ভারতের সঙ্গে ইউরোপের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA, এর ভেতর দিয়ে গোটা বাংলাদেশ জুড়ে যে ভয়াবহ অন্ধকার নামতে চলেছে, এটা তারা উপলব্ধি করতে পারছেন। বহুবার ভারতের তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল যে দয়া করে তোমরা আমাদের বিদ্যুতের অর্থ প্রদান করো। অনেক মাস হয়ে গেছে, বহু কোটি টাকার বিদ্যুৎ তোমরা খরচ করে দিয়েছো, সেইগুলো তোমাদের দিতে হবে। আদানি পাওয়ার অনেকবার বলেছে, কথা শোনেনি, বাধ্য হয়ে ভারতীয় যে গ্রিড, সেই ভারতীয় গ্রিড এদের অবৈধভাবে ব্যবহার করা এবার কমাতে চলেছে ভারতবর্ষ, কমিয়েও ফেলেছে। এদের মূলত কি ফ্রিতে খাওয়া একটা বড় অভ্যাস। বিনা পয়সায় পেলে পরে এরা ফ্রিতে আলকাতরাও খেয়ে নেবে। এটা শুধুমাত্র বাংলাদেশিদের অভ্যাস এমন কথা বলবো না, এই অভ্যেসটা রয়েছে পাকিস্তানেরও, আর এরা তো তাদেরই একটা অংশ। এই লোকের পয়সা মেরে, লোককে টাকা না দিয়ে সেখান থেকে ফ্রিতে খেতে পারলে এরা আর কিচ্ছু চায় না। যাই হোক, সেটাই হয়েছে। নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভাই এবার বিদ্যুৎ তুমি বন্ধ করো, আদানিকে বলে দিয়েছে। আর সেইভাবেই কিন্তু বিদ্যুৎ ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে। ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশের পুরো শিল্প নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার কারণ তাদের বিদ্যুৎ আর থাকবে না। শিল্পের জন্য যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন, তার বেশিরভাগটাই কিন্তু যায় ভারত থেকে। আর তাদের যে শিল্প, তাদের টেক্সটাইল মিল, এই টেক্সটাইল মিল তাদের রপ্তানির 85%, মানে 85, সেই টেক্সটাইল ইতিমধ্যেই বন্ধ হয়েছে, আরো বেশি পরিমাণে বন্ধ হয়ে যাবে। ফেব্রুয়ারিতে দেখবেন তাদের টেক্সটাইল মিলে পুরো মাত্রায় তালা পড়ে গিয়েছে। এতদিন ইন্ডিয়া আউট প্রচার করছিল না, এবার ভারতই বাংলাদেশকে বলে দিয়েছে, ভাই আউট, ছাড়ো, তোমাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যে বাংলাদেশে যে পরিমাণ টেক্সটাইল মিল বন্ধ হয়েছে, সেটা ইতিহাসের রেকর্ড। সেখানকার জঙ্গি সরকার আসার পর এইগুলো তৈরি হয়ে গিয়েছে। ক্রিকেট দল বিশ্বকাপ থেকে বেরিয়ে গিয়েছে। বাংলাদেশে অপদার্থ জঙ্গি সরকারের কারণে গোটা বাংলাদেশ ক্রিকেট দলটাই আজ প্রশ্নের মুখে, আজ শেষ। যাই হোক, ক্রিকেটের মতন বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই, কারণ এটা ক্রিকেটের চ্যানেল নয়। দ্বিতীয় যেটা, যে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা হওয়ার ফলে বাংলাদেশের টেক্সটাইল মিলগুলো কিভাবে শেষ হবে, এটাই আপনাদের আমি আজকে বলবো। প্রথমত দেখুন, 20-30 বছর ধরে বাংলাদেশ কিন্তু বেশ সুবিধে পেয়ে আসছিল ইউরোপীয়দের কাছ থেকে। এতদিন তাদের রপ্তানির ওপরে ইউরোপীয়রা সেভাবে শুল্ক লাগায়নি, ফলে তারা একটা সুবিধে পেত। সেই সুবিধে পাওয়াতে ফুলে ফেপে উঠে গিয়েছিল। কিন্তু এখন যখন ভারতের সঙ্গে শূন্য শুল্কে ইউরোপীয় ইউনিয়নের যে বাজার খুলে গেল, ভারত যে প্রবেশাধিকার পেল, এই প্রবেশাধিকারটা কিন্তু বিরাট। সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে, $260 বিলিয়ন। আগে হ্যাঁ, শুধুমাত্র পুরো টেক্সটাইল বাজার ইউরোপে রয়েছে $260 বিলিয়ন, যেটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গিয়েছে। ক্রমাগত হারে অর্ডার ক্যান্সেল হচ্ছে। ইউরোপীয়রা বাংলাদেশিদের অর্ডার দিচ্ছে না, তার কারণ হচ্ছে বাংলাদেশি মিলগুলো সেই অর্ডার নেওয়ার জন্য তাদের পর্যাপ্ত পরিকাঠামোকে হারিয়ে ফেলেছে। ক্রমাগত হারে সেখানকার মিলগুলো লড়ছে যাতে তারা টিকে থাকতে পারে। উৎপাদনের খরচ বেড়ে গিয়েছে অত্যাধিক হারে, ফলে তাদের পক্ষে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এরপরে যেটা দেখবেন, যে ভারতীয় যে সমস্ত মিলগুলো আছে, এবার সেই মিলগুলোর সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে এই বাংলাদেশ। এটাও লিখে রাখুন, সেভ করে রাখুন, বলে রাখলাম, এটাই হবে। কারণ ভারতের জন্য কিছু গাধার প্রয়োজন আছে, আর সেই গাধার কাজটা করবে বাংলাদেশ। এরপরে ভারত বলবে, তুমি তৈরি করো, আমাদের দাও, আমরা রপ্তানি করব, এটাই হবে। তাছাড়া বাংলাদেশের পেটের ভাত জোগাড় করা সত্যি দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে।
ইতিমধ্যে বাংলাদেশের অর্ডারগুলো বাতিল হয়ে গিয়েছে এবং বাতিল করে ইউরোপীয়রা চলে এসেছে ভারতের দিকে। ভারতে মারাত্মকভাবে এই বাজার উঠছে। লুধিয়ানা বলুন, পাঞ্জাব বলুন, মানে যে সমস্ত জায়গায় এই পোশাক তৈরি হয় সেই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। এতদিন তারা রাশিয়ায় জামাকাপড় পাঠাতো, এইবার তারা ইউরোপের বাজারকে পেয়ে গেল, বিরাট বাজার। বাংলাদেশ যেভাবে ক্রমাগত হারে নোংরামি করে এসেছে ভারতের সঙ্গে, যেভাবে হত্যালীলা চালিয়েছে, যেভাবে সেখানকার সংখ্যালঘু মানে হিন্দুদের হত্যা চালিয়েছে এবং সেইগুলোকে ছবি তুলে চরম হারে দেখিয়েছে যে দেখো আমরা কতটা বিধ্বংসী, তোমাদের ভারত কিচ্ছু করতে পারবে না। ভারত সেই সময় কিচ্ছু করেনি, চুপচাপ ছিল। শুধুমাত্র ভারত যেটা করেছে সেটা হচ্ছে চুপি সারে এভিডেন্স কালেক্ট করে গিয়েছে। আর এই সমস্ত বাংলাদেশি ছাগলগুলো সেই সমস্ত এভিডেন্স তুলে দিয়েছে ভারতের হাতে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি পোস্ট করে দেখিয়ে দিয়েছে তাদের দেশের বর্তমান অবস্থা। আর সেই ফাইল তৈরি করে ভারত ইউরোপীয় ইউনিয়নের মুখে মেরেছে এবং দেখেছে যে দেখো এই দেশটার অবস্থাটা ঠিক কি, আর তোমরা এই দেশটার সঙ্গে ব্যবসা করছো। ইউরোপ বুঝে গিয়েছে, ইউরোপ বুঝে গিয়েছে যে নরপশু, নরপিশাচ, অশিক্ষিত মৌলবাদীদের সঙ্গে কোনো ব্যবসা করা যাবে না। সেই কারণে তারা সরে আসছে। বাংলাদেশের বিদ্যুৎ শেষ হচ্ছে, বাংলাদেশের কলকারখানা বন্ধ হচ্ছে, 2026 সালে জলও বন্ধ হবে, লিখে রাখুন। কারণ যা পরিস্থিতি চলছে, এই অশিক্ষিত দেশটা যেভাবে ভারতের বিরুদ্ধে লেগেছে, এরপর আপনাদের মনে হয় নাকি যে এই যে জল, ভারতের জল, ফারাক্কার জল যেভাবে বাংলাদেশে পৌঁছচ্ছে, এর আর কোনো রকম নবীকরণ হতে পারে? কাজেই বাংলাদেশি ছাগলরা তাদের শুভবুদ্ধি উদয় না হলে পরে এই গঙ্গা পদ্মার জলও কিন্তু তারা আর পাবে না। আর জল না থাকলে চাষ আবাদটাও যাবে। শিল্প তো বিদ্যুতের অভাবে শেষ হবে, গঙ্গার জল বন্ধ হলে চাষ আবাদ বন্ধ হবে। ভারতের সঙ্গে লাগাতো, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা, ভারত বিদ্বেষী দেখানো, ভারতের জিনিস বয়কট করা, এইবার তারা বুঝতে পারবে। ভারত যখন নিজে বাংলাদেশিদের বয়কট করা শুরু করবে তখন বুঝতে পারবে বাংলাদেশিগুলো ঠিক কত ধানে কত চাল। তাদের ভাষাতেই বললাম, লিখে রাখুন, ফেব্রুয়ারি থেকে তাদের কবরে শোয়া শুরু হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।